আর তা ইতিমধ্যেই তার রিহানের সাথে ভালো একটা সম্পর্ক হয়েছে। তার সামনে নিজের মায়ের এত নিচু মন মানসিকতা প্রকাশ পেল, ব্যাপারটা খুব জঘন্য হলো। শামীম শারমিনের ওপর রাগান্বিত হয়ে বলল, তোমার মতে মন চাইলে সোজা চলে যেতে পারো, বাধা দিবে না। তবে আমরা কেউ তোমার সাথে যাব না। ফুপার কাজ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমরা বেরোবো না এই বাড়ি থেকে। আর হ্যাঁ, রিহাম ভাই কিছু ভুল কথা বলেনি। মা, তুমি নিজেকে অপমান করেছো। এবার তুইও শুরু করেছিস শামীম। শুরুটা তো তুমি করেছো, আমি যা চেষ্টা করতে চাচ্ছি ব্যাস। শারমিন হুড়মুড়িয়ে ঘরের ভেতরে চলে এসে ব্যাগ গুছিয়ে নিয়ে বাইরে এলো। ইতিমধ্যে ফ্যান গাড়ি থেকে মালামালগুলো নামিয়ে একটা ঘরের ভেতর রেখে দিল। রোজিনা, ইভা, মিতু এরা অনেক জোরাজুরি করেও শারমিনকে আটকাতে পারল না। সে চলে গেল। আবার করে সবাই ফ্রেশ হয়ে এসে খেতে বসলো। রিহানকে মাঝখানে বসিয়ে দুপাশে সাজু, রাজু আর শামীম বসে গেল। রোজিনা নিচে দাঁড়িয়ে থেকে সবাইকে খেতে দিচ্ছে। বিশেষ করে রিহানের কি প্রয়োজন সেই খেয়ালটা রাখছে সে। রোজিনাকে দাঁড়িয়ে থাকতে দেখে রিহান বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন মা? বসুন, আপনার সাথে কিছু কথা আছে। মিতু একটা চেয়ার এগিয়ে দিল, তাতে রোজিনা বসে বলল, এবার বলো বাবা। তার আগে আপনি বলুন, আমি যা বলবো আপনি আমাকে জামাই নয় নিজের ছেলের বলা সিদ্ধান্ত হিসেবে মেনে নেবেন। বর্তমানে বড় মেয়ের জামাই হিসাবে বা বড় ছেলে হিসাবে শুধু তুমি আছো, তাই আমরা মানতে বাধ্য তোমার নেওয়া সিদ্ধান্ত। না মা, আমি কখনো আপনাদের কিছু করতে বাধ্য করব না। তবে আপনারা যদি হাসি মুখে আমার সিদ্ধান্ত মেনে নিন তাহলে আমার ভালো লাগবে। আচ্ছা বাবা, তুমি বলো। আমার খাওয়া শেষ হলে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, কারণ আজ দুপুরে আমার খুব জরুরি একটা মিটিং আছে। অবশ্য মিটিংটা সকালে ছিল, এখান থেকে যেতে অনেকটা সময় লেগে যাবে, তার জন্য সময় পরিবর্তন করে সকাল থেকে দুপুর করা হয়েছে। সুভা এখানেই থাকবে, আর দুপুর নাগাদ দাদি, রিন্তি আর ইলা বেরোবে এখানে পৌঁছাতে। বিকাল পেরিয়ে সন্ধ্যা হতে পারে, ওরা এসে আজ থাকবে। আমি যদি আমার কাজ শেষ করে রাতে ফিরতে পারি তাহলে তো হলোই, আর না হলে আগামীকাল এখানকার সমস্ত কাজ সম্পূর্ণ করে সবার সাথে আপনি, ইভা, সাজু, রাজু ঢাকায় ফিরবেন। তারপর বাকি সব আমি দেখে নিব। আমি আপনার কাছ থেকে দ্বিমত আশা করছি না মা। না বাবা, আমরা এখানেই ঠিক আছি। জামাইয়ের বাড়িতে গিয়ে থাকলে অনেকে অনেক কথা বলবে, তাছাড়া নিজের কাছেও খারাপ লাগবে। আবার আমাকে জামাই বলে দূর মানুষ বানিয়ে দিচ্ছেন মা। তা কেন হবে বাবা? তাহলে আপত্তি করছেন কেন? আজ যদি সাজু কিংবা রাজু আপনাকে এভাবে বলতো তাহলে কি আপনি পারবেন ওদের মুখের উপর না করে দিতে? রোজিনার মুখে কোনো কথা নেই, কী বা বলবে সে। রিহান আবারও বলে উঠল, আপনি যদি আমাকে ছেলে মনে করে আমার কথা শোনেন তো ভালো, নয়তো আমি বা সুভা আর কখনো আপনাদের কাছে আসবো না। কারণ আমি যাদের আপন ভাবি তারা তো আমাকে পর মানুষ ভাবে, তাই এখানে আসারও কোনো দরকার হবে না। রাগ করছো কেন রিহান? রাগ না মা, আমি শুধু আমার পরবর্তী সিদ্ধান্তের কথা বললাম। আরও কিছু কথা হলো, তবে রোজিনা স্বীকার করলো না যে তারা ঢাকায় যাবে। সবার খাওয়া দাওয়া শেষ, রিহান ঘরে এসে তৈরি হয়ে নিল। শুভা চুপচাপ বসে আছে, হয়তো রিহানের চলে যাওয়াতে মন খারাপ হচ্ছে। একদম তৈরি হয়ে শুভার সামনে এসে দাঁড়িয়ে দুহাতে শুভার মুখটা চেপে ধরে বলল, মন খারাপ করো না পাখি, আসলে আমার কোনো উপায় নেই, মিটিংয়ে উপস্থিত থাকতেই হবে। এতটা জরুরি না হলে আমি তোমাদের সাথে নিয়ে ফিরতাম। আমি খুব চেষ্টা করব রাতের মধ্যে এখানে আসার। যদি আসতে না পারি তাহলে দুঃখ পেও না, সাবধানে থেকো কেমন? তুমিও সাবধানে যেও। আর এত প্রেশার নিতে হবে না, অনেক জার্নি করেছো। তোমার কাজ শেষ হলে তুমি বাসায় গিয়ে বিশ্রাম করো। এখানে আমার পাখিটা মুখ ভার করে থাকবে আর আমি ওখানে বিশ্রাম করব, সেটা কিভাবে হয়? আমি যেটা বলেছি সেটাই করবে। আচ্ছা, দেখা যাক। শুভাকে বুকে জড়িয়ে আদর করে দিয়ে ঘর থেকে বেরিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি স্টার্ট করলো। শুভা রাস্তায় দাঁড়িয়ে দেখতে লাগলো। গাড়িটা চোখের আড়াল হতেই বাড়ির ভেতরে চলে এলো সবাই। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্নার কাজ শেষ করে অপেক্ষা করছে তাদের আসার। শুভা কয়েকবার কল দিয়েছিল রিন্তিকে। সে জানিয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। সূর্য মামার ঘরে ফেরার সময় হয়ে গিয়েছে। শুভা, ইভা আর মিতুকে নিয়ে রাস্তায় এসে দাঁড়াতেই কালো রঙের সেই গাড়িটা এসে ওদের সামনে থামলো।
রিন্তি গাড়ি থেকে নেমে এসে শুভাকে জড়িয়ে ধরে সিদ্দিকের কথা বলেই কাঁদতে শুরু করলো। ইলা ফিরোজাকে ধরে গাড়ি থেকে নামিয়ে নিয়ে এসে শুভার কাছে দাঁড় করিয়ে দিল। শুভাকে ধরে ফিরোজাও কাঁদলো। সবাই মিলে বাড়ির ভেতরে যেতেই রোজিনা এসে ফিরোজাকে নিজের ঘরে নিয়ে গেল। মৃত্যুর সাথে রিন্তি আর ইলার পরিচয় করিয়ে দিল ইভা। শুভার রিন্তির চোখ দুটো মুছে দিতেই তার মুখে হালকা হাসি দেখা গেল। রিন্তির শুভার পেটে হাত দিয়ে বলল, আঙ্কেল চলে যাওয়ায় আমার খুবই দুঃখ হচ্ছে ভাবি, তবে এই খবরটা শুনে ভীষণ ভালো লাগছে। কে দিয়েছে এই খবর? বাচ্চার বাবা ছাড়া আর কে দিবে? মুচকি আসলো শুভা। রিন্তি মৃত্যুর দিকে তাকিয়ে বলল, ভাবি দিন দিন তো আমাদের দলটা ভারী হচ্ছে। সেদিন আমরা 4 জন ছিলাম, আজ আরো একজন বেরিয়ে গিয়েছে, 5 জনে দাঁড়ালো। ইভা হেসে হেসে বলল, ঠিক বলছো রিন্তি আপু। সবাই মিলে ঘরে গিয়ে বসলো। শামীম সবার জন্য ঝালমুড়ি বানিয়ে এনে সবার হাতে হাতে দিয়ে দিল। তবে শামীমের চোখ দুটো যেন ইলার ওপর আটকে গিয়েছে। অন্যদিকে চোখ সচ্ছে না, দরজায় দাঁড়িয়ে ইলাকে দেখছে শামীম। ব্যাপারটা শুভা খেয়াল করলেও কিছু বলল না কাউকে। শুভা আর ইভার মন ভালো করার জন্য এমন একটা করে কথা বলছে রিন্তি, সবাই হাসতে বাধ্য হচ্ছে। খুব ভালোই আড্ডা জমেছে ওদের মধ্যে। তার মধ্যে শামীম, সাজু, রাজুও যোগদান করলো। ঘরের দরজায় কেউ কড়া, একবার দুবার বারবার কড়া নেড়ে যাচ্ছে। শুভার কান পর্যন্ত শব্দ পৌঁছালেও চোখ মেলে তাকাতে পারছে না, একদমই চোখ দুটো মেলতে পারছে না। এমন মনে হচ্ছে যেন কেউ সুপার গ্লু দিয়ে চোখের পাতা দুটো আটকিয়ে রেখেছে। ক্ষণে ক্ষণে কড়া নাড়ার শব্দ বেড়ে যাচ্ছে। এবার সব আলসেমি ঝেড়ে ফেলে চট করে উঠে বসলো। আজ শুভা একটা ব্যাপার খেয়াল করে মুচকি হাসলো। এর আগে যখনই সে রিন্তির সাথে ঘুমিয়েছে, তখনই ঘুম থেকে উঠে দেখেছে রিন্তি তার উপর দিয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। অবাক করা বিষয়, আজ তেমন কিছুই করেনি, বরং রিন্তি শুভার থেকে দূরত্ব বজায় রেখে খুব সাবধানতার সঙ্গে ঘুমাচ্ছে। বালিশের তলা থেকে ফোনটা বের করে সময় দেখলো, এখনো 6টাই বাজেনি। তাহলে এত সকালে কে এসেছে দরজার ওপাশে? পাশ থেকে ওড়নাটা নিয়ে ভালো করে গায়ে পেঁচিয়ে বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলে দিতেই চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। যেন শুভার সামনে দাঁড়িয়ে আছে রিহান। তবে শুধু সেটাই নয়, রিহানের পরনের পোশাক আশাক দেখে হতবাক হয়ে গেল শুভা। পরনে লুঙ্গি, গায়ে সাদা একটা গেঞ্জি, দাদা নানারা যেমন গেঞ্জি গায়ে দেয়, গলায় একটা গামছাও আছে। শুভা পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে বলল, তুমি এত সকালে কোথা থেকে এলে? রিহান এক নজর এদিক ওদিক দেখে পুনরায় শুভার ওপর নজর দিয়ে বলল, কেন তুমি জানো না আমি ওপাশের বট গাছের ডগায় ঝুলে থাকি? ওখানেই তো আমার আস্তানা। আহামক হয়ে গেল শুভা। এমন কিছু আশা করেনি সে। দু হাতে চোখ দুটো ডলে আবারও রিহানের দিকে তাকিয়ে বলল, তুমি তো দেখছি সত্যি আছো এখানে। তো তুমি কি এতক্ষণ মিছিমিছি ভেবে কথা বলছিলে? না আসলে তুমি তো রাতে বললে বাসায় গিয়ে ঘুমাবে, তাহলে এখানে কি করে? রিহানের পেছন থেকে সাজু এসে রিহানের গলা জড়িয়ে ধরে বলল, 1 ঘন্টা হলো আপনি এখানে এসেছেন, এখনো ভেতরে যেতে পারেননি? ওইদিকে কিন্তু আমাদের সমস্ত কাজ শেষ। আরে শালা, তোমার বোন তো আমাকে চিনতেই পারছে না, সমানে প্রশ্ন করেই যাচ্ছে। সাজু শুভার দিকে তাকিয়ে বলল, কি গোবর আপা, দুলাভাইকে ভেতরে যেতে দাও না কেন? রিহান সাজুর দিকে তাকিয়ে বলল। দেখেছো তো শালা বাবু। সাজু রিহানের দিক থেকে চোখ সরিয়ে শুভার দিকে তাকিয়ে হেসে হেসে বলল, আসলে বড় আপা, দুলাভাই এখানে ঘুমাতে আসেনি। গতকাল বাজার থেকে আনা কিছু জিনিসপত্র এই ঘরে রাখা হয়েছে, সেগুলো নিতে এসেছে, আর কিছু না। সেটা আগে বললেই পারতো। অযথায় বটগাছের ডগায় ঝুলে সাথে এসব বলার কি দরকার ছিল? রিহান আর সাজু একসঙ্গে ফিক করে হেসে উঠল। শুভা দরজা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াতেই ওরা দুজন ভেতরে প্রবেশ করলো। ঘরের এক কোণায় রাখা ছিল একটা বস্তা, সেটা দুজনে ধরাধরি করে বের করতে যাবে, সেই সময় শামীম এসে রিহানের উদ্দেশ্যে বলল, রিয়ান ভাই, আপনি বরং ছেড়ে দিন, আমি আর সাজু নিয়ে যাচ্ছি। তুমি তো একটু আগে চুলা বানাতে গিয়ে হাতে ব্যথা পেলে, তাহলে কিভাবে নিয়ে যাবে? এখন ব্যথা নেই, আপনি শুভার সাথে কথা বলে আসুন, আমরা অপেক্ষা করব। ঠিক আছে, তাহলে সাবধানে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। ওরা দুজনে বস্তাটা নিয়ে চলে যেতেই শুভা বলল, আমি চলে গিয়েছি বলে তুমি মুখ ভার করেছিলে, এটা আমার ভালো লাগছিল না। ওদিকে ওরাও বললো আমাকে ছাড়া নাকি ভালো লাগছে না। ওদের অবশ্য সবাইকে ছেড়ে একা একা আমারও ভালো লাগছিল না। তাই কাজ শেষ করে রাত 11টা নাগাদ বেরিয়ে গেলাম। এখানে পৌঁছাতে 3টা বেজেছে। ওরা 3 জন বাজারে গিয়ে দাঁড়িয়েছিল। এরপর সবাই মিলে চা খেয়ে এসে ঘুমিয়েছিলাম। আমি বলেছিলাম এত জার্নি না করতে। এই জন্যই তো তোমাকে বলিনি। ঠিক আছে, এরপর যখন অসুস্থ হয়ে যাবে
তখন মজা বুঝতে পারবে। আমাকে কেমন লাগছে সেটা বললে না তো? মন্দ নয়, ভালোই লাগছে, তবে তুমি তো লুঙ্গি পরো না। শালারা বলল এই পোশাকে কাজ করতে সুবিধা হবে, তাই আর কি। আচ্ছা তুমি থাকো, ওরা অপেক্ষা করছে আমার জন্য, আমি যাচ্ছি। হুম। রিহান বেরিয়ে গেল। শুভা পুনরায় দরজা লাগিয়ে গিয়ে শুয়ে পড়ল। এদিকে চারজন মিলে সব কাজ এগিয়ে রেখেছে, এবার শুধু মিরাজ উঠে রাঁধবে। রিহান ওদের নিয়ে হাত মুখ ধুয়ে এসে নিজেরাই চা বানিয়ে খেলো। সূর্যমামার ঘুম থেকে ওঠার সময় হয়ে গিয়েছে। আজ আকাশের হাবভাবে বুঝে দিচ্ছে সূর্যমামা প্রচণ্ড পরিমাণে রেগে আছে, যার ফলে আজকের তাপমাত্রা অনেক বেশি হবে বলে মনে হচ্ছে। এক এক করে সবাই উঠে গেল। সবাই তো একদম রিহানকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। তবে তাদের এমন কাজের বেশ প্রশংসা করছে মিরাজ। বড্ড খুশি হয়েছে তিনি। রান্নাবাড়ার কাজ শুরু হয়ে একজন দুজন করে বেশ কিছু মানুষজন জড়ো হয়ে গেল। যে যেভাবে পাচ্ছে কাজ করে যাচ্ছে। কাজের বাঁকে সবাই খেলল। অতিরিক্ত গরমের কারণে ঘরে বসে থাকা মুশকিল হয়ে গিয়েছে। বড় একটা আম গাছের নিচে কিছু চেয়ার নিয়ে বসে আছে ফিরোজা, রিন্তি, শুভা, ইভা, ইলা, মিতু। তাদের জন্য কোনো কাজ অবশিষ্ট নেই, তাই তারা ছায়ার নিচে বসে আড্ডা জমিয়েছে। একটু পর পর রোজিনা এসে দেখে যাচ্ছে কারো কিছু লাগবে কিনা। গ্রামের অনেকে শুভার স্বামী এবং তার শ্বশুরবাড়ির মানুষদের দেখতে আসছে। বিয়ের পর থেকে এখানে তেমন আসেনি রিহান, দু একবার এসেছিল, তাও রাতে এসে সকালে বেরিয়ে গেছে। তবে শুভা এসেছে কয়েক মাস পরপরই। হঠাৎ ফিরোজা কাশতে আরম্ভ করলো। রিন্তি ইলাকে বলল এক গ্লাস পানি নিয়ে আসতে। তার কথা মতো ইলা চেয়ার ছেড়ে উঠে এক দৌড়ে কলপারে গেল। আর চোখে শামীম সেটা দেখতে পেয়ে একটা গ্লাস হাতে নিয়ে রিহানের উদ্দেশ্যে বলল, রিয়ান ভাই, আমি একটু পানি খেয়ে আসছি। আমারও খুব পিপাসা পেয়েছে, চলো আমিও যাচ্ছি। আমি আসার সময় নিয়ে আসবো আপনার জন্য। আর দেরি না করে দ্রুত পায়ে কলপারের দিকে গেল শামীম। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই ইলা পানির গ্লাস হাতে বেরিয়ে এসে এভাবে শামীমকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল। ইলার হাতে পানির গ্লাসটা দেখে নিজের হাতে থাকা গ্লাসটা পেছনে লুকিয়ে মুচকি এসে বলল, আসলে আমি পানি খেতে যাচ্ছিলাম, খুব পিপাসা পেয়েছে। ইলা একপাশে সরে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, গিয়ে খান। এক হাতে গ্লাস পেছনে লুকিয়ে রেখে অন্য হাত সামনে এনে বলল, গ্লাস তো নিয়ে আসেনি, এখন কিভাবে পানি খাবো? গিয়ে গিলাস নিয়ে আসুন। ইলার হাতে থাকা গ্লাসটার দিকে তাকিয়ে শামীম বলল, আপনার হাতের গ্লাসটা আমাকে দিন, আমি পানি খেয়ে আপনাকে ফেরত দিয়ে দেব। না না, এটা দেয়া যাবে না। কেন, এটা কি বিশেষ কারোর জন্য নাকি? জি, দাদির জন্য। সামনে থেকে সরে দাঁড়ান, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, খুব কাশি উঠেছে তার। ও, তাহলে তো তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা, নামটা যেন কি আপনার? শিলা নাকি মিলা? দুটোর মধ্যেও একটাও না, আমার নাম এলা, সাইড দিন। আপনার কি বয়ফ্রেন্ড আছে? কি থেকে কি প্রশ্ন করছেন আপনি? ওইদিকে একজন মানুষ কষ্ট পাচ্ছে, সেটা শুনেও আপনি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন। অদ্ভুত প্রাণী। শামীমকে সামনে থেকে সরিয়ে দিয়ে সুসুর করে চলে গেল। এদিকে শামীম অবাক নয়নে চেয়ে আছে তার যাওয়ার পানি। এর মধ্যেই রাজু এসে হালকা নাড়িয়ে বলল, দুলাভাইকে বলবো নাকি এই কথা? শামীমের হুঁশ ফিরিয়ে এলো। চোখের সামনে রাজুকে দেখে গলা খেকেড়ে দিয়ে বলল, কি বলবি তুই? আমি কি করেছি? কিসের কথা বলবি? এই যে তুমি ইলা আপুকে দেখলেই কেমন এলোমেলো হয়ে যাও, হাঁ করে তাকিয়ে থাকো তার দিকে। এই তো এখনো তো তুমি সেই তার সাথেই গল্প করছিলে, ঘটনা কি সত্যি করে বলবে কিন্তু শামীম ভাইয়া। মার খাস না, কতদিন হলো? তাহলে কি পেলে তুই তোর মুখটা বন্ধ রাখবি ভাই? রাজুর সাথে ওদিকে চলে গেল শামীম। দুপুরের আগে সকল কাজ শেষ। সবাইকে খাইয়ে তুলতে বিকেল হয়ে গেল। নিজেরা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিজ নিজ বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছে। রিহান, ইভা, রাজু, সাজু ওদের জামা কাপড় গুছিয়ে নিতে বলেই চট করে রোজিনার ঘরে দরজায় এসে দাঁড়িয়ে বলল, মা ঘরে আসবো? হ্যাঁ বাবা, এসো। হাত তুলে শুভাকে ডাকলো রিহান। তার ডাক শুনতে পেয়ে দ্রুত এলো রিহান। শুভাকে সাথে নিয়ে ঘরের ভেতরে গিয়ে বসলো। রোজিনা পাশে দাঁড়িয়ে বলল, কিছু বলবে বাবা? নতুন করে আর বলার কিছু নেই মা, সবাই তৈরি হচ্ছে, দয়া করে আপনিও তৈরি হয়ে নিন। আমি এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাইছি না। এতদিন বাবা ছিল তাই এরকম করে বলিনি, কিন্তু এখন বাবা নেই তাই এখানে থাকারও কোনো দরকার নেই। আপনি প্রায় সময় অসুস্থ হয়ে থাকেন, কখন কি হয়ে যায় খুব চিন্তায় থাকব আমি। তার দরকার নেই, আপনারা চলুন। আমার ছোট পরিবার, আপনারা সবাই সেখানে থাকলে ভালো লাগবে। আমি একটা পরিবারের সাথে কথা বলেছি, ছেলেও এবং পরিবার খুবই ভালো, আর ছেলেও ভালো একটা চাকরি করে। যদি তারা ইভাকে পছন্দ করে আর আপনাদের ছেলেকে পছন্দ হয় তাহলে শুভ কাজে দেরি করব না।
সাজু রাজু দুজনকে ভালো করে স্কুলে ভর্তি করিয়ে দিব, ব্যাস। রোজিনা নীরবে কাঁদছে রিহানের কথাবার্তা শুনে। কি সুন্দর করে সবটা গুছিয়ে নিয়েছে সে। নিজের আপন মানুষ না হয়েও কতটা চিন্তা করছে তাদের নিয়ে। অথচ রিহানকে নিয়ে একটা সময় কত বাজে কথা বলেছে। রিহান দাঁড়িয়ে বলল, মা তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, এখন না বেরোতে পারলে খুব দেরি হয়ে যাবে। রিহান ঘর থেকে বেরিয়ে যাবে, তার সাথে শুভাও উঠে বেরিয়ে যাচ্ছে। রিহান পা থামিয়ে শুভার দিকে তাকিয়ে ছোট্ট সুরে বলল, তুমি মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দাও, আমি বাইরে আছি। আর হ্যাঁ, তুমিও ঝটপট তৈরি হয়ে এসো। ঠিক আছে। বাড়ি থেকে বেরোনোর আগে একবার সিদ্দিকের কবরটা দেখে এলো সবাই গিয়ে। ঘরের দরজাগুলো ভালো করে লাগিয়ে গাড়ির কাছে এসে দাঁড়ালো। রোজিনা খুব কাঁদছে, তাকে সান্ত্বনা দিচ্ছে ফিরোজা। শুভা, ইভা, সাজু, রাজু ওরাও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আজ নিজের বাড়ি ছেড়ে গেল, নিজেদের বাবাকে একা রেখে চলে গেল। আবার কবে আসবে এখানে কে জানে। আজ যদি সিদ্দিক বেঁচে থাকতো তাহলে এভাবে বাড়ি ছেড়ে যেত না। রোজিনা বারবার বাড়িটার দিকে তাকাচ্ছে। ফিরোজা, রোজিনা, রিন্থি আর রাজু ওদের এক গাড়িতে তুলে দিল। মিরাজ শামীম আর মিতুর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। ওরা যাওয়ার আগে রিন্থি মিতুকে তাদের বাসায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে গেল। রিহান মিরাজের সাথে কোলাকুলি করে বলল, আসলে মামা, আপনারা উল্টো পথে যাবেন তো, না হলে কিছুটা পথ আমরা একসাথে যেতে পারতাম। সমস্যা নেই বাবা, তুমি সময় করে সবাইকে নিয়ে আমাদের বাড়িতে এসো, কেমন? অবশ্যই মামা, কিছুদিনের মধ্যেই আসবো। যদিও মামি খুব রেগে আছে আমার উপর, তবুও আসবো। আর আপনারা এমনিতে আমাদের বাসায় তো আসবেনই। এছাড়া ঢাকায় কোনো দরকারে গেলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, নয়তো সোজা বাসায় চলে যাবেন। ঠিক আছে বাবা, যাবো। আর তোমার মামির কথা ভেবো না, আসলে তোমার মামি একটু ওই রকমই, কি বলে না বলে সেইগুলো খেয়াল করে না। তুমি কিছু মনে করো না। না না মামা, আমি কিছু মনে করিনি। একগাল হাসলো মিরাজ। রিহানকে শামীমকে জড়িয়ে ধরে হেসে বলল, ব্রো, যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করো। আমার বাসা বা অফিস সবসময় তোমার জন্য খোলা আছে, নির্দ্বিধায় এসো। খুব শীঘ্রই আসবো ভাই। যখনই আসো শুক্রবারে আসবে, কারণ এছাড়া আমি তোমাকে তেমন সময় দিতে পারবো না। আর তোমাকে সময় দিতে না পারলে আমার খুব খারাপ লাগবে। ঠিক আছে, তাই হবে। শামীমকে ছেড়ে মিতুর সামনে দাঁড়িয়ে রিহান বলল, তুমি খুবই মিষ্টি একটা মেয়ে, আল্লাহ সর্বদা তোমার মঙ্গল করুক। যখনই তোমার সবার জন্য মন খারাপ হবে তখনই আমাকে বলবে, আমি না পারলেও কাউকে পাঠিয়ে দিব তোমাকে নিয়ে যেতে। ভালো থেকো বোন। ঠিক আছে ভাইয়া, আপনারাও ভালো থাকবেন। মুস্কি হাসলো রিহান। একে একে শুভা, ইলা, ইভা এসে মিতুর সাথে কথা বলল। স্বামী ইভাকে একটু আড়ালে ডেকে নিয়ে কিছু বলল হয়তো। কথাবার্তা শেষে গাড়িতে উঠে গেল। রিহানের পাশে বসলো সাজু। রিহান এক নজরে আশেপাশে দেখে গাড়ি স্টার্ট করলো। গ্রামের রাস্তা ছেড়ে গাড়ি শহরের মেন রোডে উঠতেই দীর্ঘশ্বাস ছাড়ল শুভা। রাত হতে লাগলো। ইভা ইলার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। শুভা জেগে আছে, তার চোখে এক ফোঁটাও ঘুম নেই। বাইরের দিকটা দেখছে সে। হঠাৎ রিহান বলে উঠল, ওরা দুজন ঘুমাচ্ছে, তুমি জেগে আছো কেন? আমার ভালো লাগছে না। ঠিক আছে, তোমার ভালো লাগার ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে তুমি? একটু অপেক্ষা করো, তাহলেই বুঝতে পারবে। মিনিট পাঁচেক পরেই গাড়িটা থেমে গেল। রিহান আর সাজু নেমে গিয়ে শুভাকে নামতে বলল। শুভার ভালোই লাগছে না বলে নামতে চাইল না, তবে এতে রিহানও মানতে নারাজ। শুভার হাত ধরে টেনে গাড়ি থেকে নামিয়ে ইভা ইরাকেও ডাকলো। তারাও নেমে গেল। তবে শুভা সেই দোকানটা দেখে খুশি হয়ে গেল। সবাই টঙের উপর বসলো। রিহান দোকানদারকে সালাম দিয়ে কথাবার্তা বলল। এতদিন পরে রিহান আর শুভাকে দেখে সেও বেশ খুশি হলো। সবাইকে চা দিল। শুভা কাপটা হাতে নিয়ে রিহানের উদ্দেশ্যে বলল, যদি ওরা সবাই থাকতো তাহলে ভালো হতো। যদি রিন্তি জানতে পারে আমরা ওকে রেখে চা খেয়েছি তাহলে খুব দুঃখ পাবে। তোমরা খাও, আমি খাবো না। খেয়ে নাও শোভা, রিন্তিকে অন্য সময় নিয়ে আসবো। না না, এটা হয় না। এখানে এসে আমার এমনিতেই ভালো লাগছে, চা খেতে হবে না। আরে ভাবি, খাও খাও, আমি এখানে আছি। রিন্তির গলা শুনে চট করেই পেছনে ফিরে তাকালো শুভা। তার একটু পেছনেই হাসি মুখে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে রিন্তি। শুভার পাশে বসে পুরো চাটা খেয়ে নিল। রিহান আগেই বাকিদের চা দিয়ে এসেছে, তারা গাড়িতে বসেই খেয়েছে। রিহান চায়ের দাম দিতে গেলেই দোকানদার নিতে চাইল না, কারণ প্রথম দিন বলেছিল আবার এসে ফ্রিতে চা খেয়ে যেতে। কিন্তু আজ অনেক বেশি মানুষজন খুব জোরাজোরি করে দামটা দিয়ে আবারও গাড়ি স্টার্ট করলো। আর বেশি দূর যেতে হবে না, প্রায়ই চলেই এসেছে তাদের গন্তব্য। ঘড়ির কাঁটা টিকটিক করে ছুটে চলেছে, কোনো থামার নাম নেই। দিন ফুরাচ্ছে, সপ্তাহ ফুরাচ্ছে, মাস ফুরাচ্ছে। সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে মানুষের জীবন। কারো জীবনের সূচনা করছে, আবার কারো জীবনের সমাপ্ত।
আজ একই বাড়িতে দুটো বিয়ের আয়োজন করা হয়েছে। তাদের একই সঙ্গে বিদায় দেবে বলে ঠিক করা হয়েছে। কিছুদিন আগে থেকেই সবকিছু সাজিয়ে গুছিয়ে একদম তৈরি করে রেখেছিল। আজ বিয়ে রিন্তি আপন করে পাচ্ছে তার ভালোবাসার মানুষকে। ইভাকেও একটা ভালো পরিবারে বিয়ে দেওয়া হয়েছে। সবার মতামত নিয়েই এই বিয়ের আয়োজন করেছে রিহান। আত্মীয় স্বজন বলতে শুধু মীরা, শামীম আর মিতু এসেছে। শারমিন এবং তার ছোট ছেলে আসেনি, কারণ সে সেদিনের ঘটনাটা এখনও মনে পুষে রেখেছে। আজ ভোরবেলা এসেছে, তারা কোনো এক সমস্যার জন্য গায়ে হলুদে উপস্থিত হতে পারেনি। শামীম আশা থেকেই ইলার পেছনে ঘুরঘুর করছে। অবশ্য এসবে পাত্তা দিচ্ছে না ইলা। শুভা রিয়ানের জন্য পাজামা পাঞ্জাবি বের করছে, সাথে নিজের জন্য একটা শাড়ি বের করে নিয়ে বিছানার উপর রেখে দিয়ে একপাশে বসলো। আজকাল একটু বেশি শরীরটা ক্লান্ত লাগে, অস্থির লাগে, ঠিকমতো কোনো কিছু করতেও পারে না। মাথা নিচু করে বসে আছে আর ভাবছে সিদ্দিকের কথা। আজ 3টে মাস কেটে যেতে লাগলো, সিদ্দিক আসে না শুভার খোঁজ খবর নিতে। প্রতি মাসে একবার হলেও এসে শুভার মুখটা দেখে যেত, কিন্তু এখন আসে না সে। কি করেই বা আসবে? সে তো ঘুমিয়ে আছে তার অন্ধকার ঘরটায়। সেখান থেকে উঠে আসার যে সাধ্য নেই কারোই। দু হাতে মুখটা ঢেকে নিয়ে হু হু করে কেঁদে উঠল শুভা। কোনো এক প্রয়োজনে রুমে প্রবেশ করলো রিহান। শুভাকে এভাবে কাঁদতে দেখে দৌড়ে এসে শুভার সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে শুভার বাহু ধরে হালকা নাড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে শুভা? এভাবে একা একা রুমে এসে কাঁদছো কেন? শরীর খারাপ লাগছে? বলো আমাকে। আজ বাবার কথা বড্ড মনে পড়ছে। বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে কতটা খুশি হতো বুঝতে পারছো তুমি? হ্যাঁ, বুঝতে পারছি। আমি শুভা, আমার নিজেরও খুব খারাপ লাগছে, তবে কি করার বলো। কেঁদো না প্লিজ, শরীর খারাপ করবে। শুভা চোখ দুটো মুছে দিয়ে কপালে আদর করে দিয়ে তিল তিল করে বেড়ে ওঠা পেটটায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখেছো তো মা কিভাবে কাঁদছে? তুমি একটু বকে দাও তো, যাতে সবসময় এভাবে কান্নাকাটি না করে। আমি সবসময় কান্নাকাটি করি না, বুঝলে? বুঝলাম। তুমি একটা সিট কাঁদোনি। ভালো হচ্ছে না কিন্তু। এখানে তোমার কি চাই? নিজের কাজ করো গিয়ে। আর হ্যাঁ, এই যে পাজামা পাঞ্জাবি রাখা আছে, সময় মতো পরে নিও। আমি যাচ্ছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ওই রুমে রিন্তি আর ইভা বসে আছে, গিয়ে দেখি কিছু লাগবে কিনা। ওদের এছাড়াও সময় হয়ে যাচ্ছে, তৈরি করতে হবে তো। সাবধানে যেও তাহলে। আমার একটা জরুরি কল করার আছে, আমি কথা বলে আসছি। ঠিক আছে। শুভা বিছানা থেকে উঠে বেরিয়ে এলো। রিন্তির হালকা খিদে পেয়েছে, তাই সে ইলাকে বলেছে কিছু নিয়ে আসতে, যাতে করে একটু খিদে মেটে। রিন্তির কথা মতো একটা প্লেটে কিছু মিষ্টি নিয়ে রান্নাঘর থেকে রিন্তির রুমের দিকে যাচ্ছিল। আচমকা কেউ একজন ইলার সামনে এসে দাঁড়াতেই প্লেট থেকে কয়েকটা মিষ্টি নিচে পড়ে যেতেই ভ্রুকুচকে ওপরের দিকে তাকিয়ে শামীমের হাসি মাখা মুখটা দেখে আরও রেগে গেল। আশপাশটা পরখ করে দেখে দাঁতে দাঁত চেপে বলল, চোখের কি মাথা খেয়েছেন আপনি? একে তো মিষ্টি ফেলে দিলেন, তার উপর 32টা দাঁত বের করে আছেন। একটুও কি লজ্জা নেই আপনার মধ্যে? আমি এমন কি করেছি যার জন্য আমার লজ্জা হবে? গত 3টে মাস ধরে তুমি আমাকে ঝুলিয়ে রেখেছো, তার বেলায় কি বলবে? ঝুলিয়ে রেখেছি মানে? কি সব বলছেন আপনি? তা নয়তো কি, সেদিন আমি এবার হাত দিয়ে চিঠি পাঠিয়েছিলাম। কপাল, আজও তুমি হ্যাঁ বা না বললে না। এটাকে কি ঝুলিয়ে রেখা বলে না? হ্যাঁ, অবশ্যই এটাকে ঝুলিয়ে রাখা বলে, তবে আমি মোটেও এমনটা করিনি। আপনি চাইলে ইভাকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। আমি সেদিন ওকে বলে দিয়েছি আপনি যা চাইছেন তা সম্ভব না। অসম্ভবত এটা ইভা বলতে ভুলে গেছে, নয়তো ইচ্ছে করেই বলেনি। এখানে আমার কোনো দোষ নেই, কারণ আমি যা স্পষ্ট বলে দিয়েছি। আচ্ছা বুঝলাম, এখানেই ইভা গাফিলতি করেছে, কিন্তু তোমার রাজি না হওয়ার কারণটা কি জানতে পারি? রিহান ভাই জানতে পারলে খুব দুঃখ পাবে। আমি এমন কিছু করতে চাই না। দাদি আছে, ভাইয়া আছে, ভাবি আছে, তার যা করবে আমি তাতেই রাজি। আর আপনি এই বাসার অতিথি, আপনার আর আমার জায়গা এক নয়। সব কিছু সীমা থাকা প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে কেন বলছো? আমি নিজেও কিন্তু আহামারি কিছু না, সামান্য বেতনে একটা চাকরি করি আমি। আশা করি এতে সংসার চলে যাবে। আমি সেসব নিয়ে কিছু বলতে চাইছি না এখন পর্যন্ত। এসবে নিজেকে সামিল করিনি, আগামীতেও করব না। যদি আমি রিয়ান ভাইয়ের সাথে কথা বলি? সেটা পুরোপুরি আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, এটি একটা কথা বলতে পারি, এই ব্যাপার নিয়ে জলঘোলা করাবেন না ভালো, কারণ আপনার মা সুবিধার মানুষ নয়। সে যদি জানতে পারে তাহলে কেলেঙ্কারি ঘটিয়ে দিবে একদম। সেসব দেখার দায়িত্ব তোমার না আমার, বুঝলে?
বিয়েটা মিটে গেলেই আমি রিয়ান ভাইয়ের সাথে কথা বলবো, ঠিক আছে? আপনার যা ইচ্ছে তাই করুন। শামীমের পাশ কাটিয়ে চলে গেল ইলা। তার যাওয়ার পানে খানিকক্ষণ তাকিয়ে থেকে নিজের কাজে গেল শামীম। রিন্তি আর ইভাকে সাজানো হয়েছে, একটু বাদে বরযাত্রী চলে আসবে। নিমন্ত্রিতরা খেয়ে দিয়ে বেরিয়ে গিয়েছে, শুধু থেকে গিয়েছে রিন্তির কয়েকজন বান্ধবী। বরযাত্রীদের স্বাগত জানানোর জন্য সবাই তৈরি হয়ে নিল। শুভা, ইলা, মিতু শাড়ি পরেছে, ছেলেরা সবাই পাঞ্জাবি। রিহান এসে জানালো বরযাত্রী চলে এসেছে। সবাই ফুলের ঝুড়ি হাতে নিয়ে দৌড়ে গেল গেটে, শুধু শুভা বাদে, কারণ তাকে রিহান এত লোকের ভিড়ে যেতে বারণ করেছে। রিন্তি আর ইভার মাঝখানে বসে আছে শুভা, তাকে দুজন দুপাশ থেকে জড়িয়ে ধরে বসে আছে, একটু নড়তে চড়তে দিচ্ছে না। শুভা দুজনের গালে আলতো করে ধরে বলল, তোদেরকে গরম লাগছে না এভাবে জড়িয়ে ধরে আছিস যে? চট করে রিন্তি উত্তর দিল, না গো ভাবি, একদমই তেমনটা নয়, বরং আরো ভালো লাগছে। তাই বুঝি? হ্যাঁ ভাবি, তুমি খুব 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 ভালো, পৃথিবীর সবচেয়ে ভালো ভাবিটাই তুমি। যাওয়ার সময় আমাকে পাম দিয়ে যাচ্ছিস তাই না? সেটা নয়, আমি একদম মন থেকে বলছি, তোমাকে বড্ড মিস করবো ভাবি। আমিও তো খুব মিস করব। তোরা দুজন চলে গেলে তো বাসাটা একদম ফাঁকা হয়ে যাবে। আমি যে কিভাবে থাকবো এখানে সেটাই ভাবছি। দাদি আছে, আন্টি আছে, সাজু রাজু আছে, আর কিছুদিন পর তো পুচকো চলে আসবে। একজনের শূন্যতা অন্যজন পূর্ণতা দিতে পারে না। যতই মানুষ থাকুক না কেন, তবুও সেই একজনের শূন্যতা আমাদের ভীষণ দুঃখ দেয়। দেখ না, একজনের শূন্যতা যদি অন্যজন পূর্ণ করতে পারতো, তাহলে মানুষ মারা গেলে বা নিজের কাছ থেকে অনেক দূর চলে গেলে দুঃখ না পেয়ে অন্যজনকে দিয়ে পুষিয়ে নিত, বুঝলি? বুঝলাম। তার মানে আমার ভাবি সত্যি আমাকে মিস করবে? জি ম্যাডাম। রিন্তি শুভাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের দিকে গেল। ইভা চুপচাপ বসে আছে থেকে শুভা বলল, আজ তো বিয়ে, এই বিয়ে নিয়ে তোর অনুভূতি কি? আপা, আমার খুব খারাপ লাগছে। তোমাদের ছেড়ে থাকাটাই খুবই কঠিন হয়ে দাঁড়াবে। প্রথম কিছুদিন মন খারাপ হলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ইভা চুপ রইল। রিন্তি চট করে এসে শুভার পায়ের কাছে বসে পায়ে হাত দিতে শুভা তার পা দুটো সরিয়ে নিয়ে হেসে বলল, পাগলি, পায়ে হাত দিয়ে সালাম করতে নেই। রিন্তি চোখ দুটো গোল গোল করে শুভার দিকে তাকিয়ে বলল, হায় আল্লাহ, আমি কি তোমাকে সালাম করছি নাকি? তাহলে পায়ে হাত দিচ্ছিস কেন, হারামি? আগে পা দুটো এদিকে এগিয়ে দাও, তারপর বলছি। শুভা তার পা দুটো এগিয়ে দিতেই রিন্তি হাতের মুঠো থেকে একজোড়া নুপুর বের করে পায়ে পরিয়ে মুচকে এসে বলল, সবসময় তো তুমি আমাকে দিয়েছো ভাবি, কিন্তু আমি আজ পর্যন্ত কিচ্ছু দেইনি তোমাকে। তার জন্য এই নুপুর জোড়া তোমার জন্য এনেছি। পছন্দ হয়েছে তোমার? পায়ের দিকে তাকিয়ে মুচকে এসে শুভা বলল, তুই দিয়েছিস আর সেটা আমার পছন্দ হবে না, এটা কি কখনো হয়? খুব পছন্দ হয়েছে আমার। ধন্যবাদ মহারানী। ওদের কথা বলার মাঝেই মিতু এসে উপস্থিত, দু হাত বুকের কাছে গুটিয়ে বলল, আমাকে ছাড়াই তোমরা গল্প করছো, এটা মানা যায়? শুভার গলা ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে ইভা বলল, আপাতত তুই টাকা নিয়েই খুশি থাক। আরে ইভা, শোন, আমাকে কেউ টাকা দেয়নি, সব টাকা ভাইয়ের কাছে পড়ে নাকি দিবে বলেছে। তা কত দিয়েছে শুনি? শাওন দুলাভাই 5,000 আর নীল দুলাভাই 5,000, সব মিলে 10,000। বাহ, অনেক টাকাই দিয়েছে। আমাদের ভাগ দিবি না? মানে আমাকে আর রিন্তি আপুকে? আহা গো, তোমরা কি কোনো কাজ করছো নাকি? যা করার আমি আর ইলা আপু করছি। শুভা চোখ বড় বড় করে মিতুর উদ্দেশ্যে বলল, কি বললি তুই? শুনতে পাইনি, আরেকবার বল শুনি। না মানে আমাদের সাথে শোভা আপুও ছিল। এবার ঠিক আছে। দেখ বাবা, যেটা বলতে এখানে এসেছি সেটাই তো বলা হলো না। সবাই মন দিয়ে শোনো, এখনই কাজী সাহেব আসবে, তাই প্রস্তুতি নিয়ে নাও, ওকে? রিন্তি মিতুর দিকে এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে বলল, তা হয় ওকে, কিন্তু তুমি কবে বিয়ে করবে? সেটিং করাও কেউ আছে নাকি? আরে বাবা রিন্তি আপু, তুমি যে কি সমস্ত কথাবার্তা বলো না, এই আমার নিষ্পাপ মুখটা দেখে কি তোমার ওই রকম মনে হয় বলো তো? তার থেকে বেশি কিছু মনে হয় তোমার মুখ দেখে। এটা বলতে পারলে তুমি? শুধু তোমার একটা কথায় আমার ছোট্ট হৃদয়টা ভেঙে তছনছ হয়ে গেল। ড্রামা কুইন একটা, যা সব। এর মধ্যেই রুমের ভেতরে হুড়মুড়িয়ে কিছু মানুষ ঢুকে এলো। শুভা উঠে গিয়ে রিন্তি আর ইভাকে ভালো করে বসিয়ে দিয়ে সে একটু দূরে গিয়ে দাঁড়ালো।
কাজের সঙ্গে রিহান কথাবার্তা বলে নিল। বিয়ের কাজ সুষ্ঠু মতো সম্পূর্ণ হয়েছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। এবার বিদায় দেওয়ার পালা এসেছে। রিহান তার দুপাশে রিন্তি আর ইভাকে দাঁড় করিয়ে দুজনের হাত নিজের হাতের মুঠোবন্দি করে বলল, আমি তোদের দুজনের উদ্দেশ্যে কথাগুলো বলছি।